নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। গভীর সংকটে কেপি শর্মা ওলি, কেড়ে নেওয়া হলো সদস্য পদ। অর্থনৈতিক দুর্দশার চরমে পাকিস্তান, ঋণ গ্রহণের জন্য বন্ধক দিতে হলো ইসলামাবাদের সবচেয়ে বড় পার্ক। চট্টগ্রামে সংরক্ষণ করা হবে যতীন্দ্রমোহন সেনগুপ্তের বাড়ি, জাদুঘর নির্মাণের উদ্যোগ নিল হাসিনা সরকার। করোনা মহামারী নিয়ে অবহেলার অভিযোগ বোলসোনারোর বিরুদ্ধে, দাবি উঠছে প্রেসিডেন্টের ইমপিচমেন্টের। করোনা আবহে অর্থনৈতিক দুরবস্থার শিকার বাংলাদেশও, সমীক্ষার রিপোর্ট বলছে 42% মানুষই দারিদ্র্য সীমার নিচে। গ্রেফতার হলেন এশিয়ার ড্রাগ লর্ড চি লপ। নতুন রেকর্ড গড়ল এলন মাস্কের স্পেস এক্স, মহাকাশে একসঙ্গে পাঠানো হলো 143টি উপগ্রহ। চলে আসি বিস্তারিত খবরে। গভীর সংকটে কেপি শর্মা ওলি, কেড়ে নেওয়া হলো সদস্য পদ। বিরোধী শিবিরের হুমকি শেষ পর্যন্ত সত্যি হলো। নেপালের তদারকি সরকারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করল নেপালের কমিউনিস্ট পার্টি অর্থাৎ এনসিপি। রবিবার দলের একটি অংশের বৈঠকের পর ওই ঘোষণা করা হয়েছে। এর আগে দলের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছিল ওলিকে, এবার গেল সদস্য পদও। ফলে আরও গভীর সংকটে পড়লেন ওলি। এনসিপির ওলি বিরোধী শিবিরের মুখপাত্র নারায়ণ কাজী শ্রেষ্ঠ রবিবার বলেন, তার সদস্যপদ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শুক্রবারই ওলির সদস্যপদ খারিজ করার হুমকি দিয়েছিল তার বিরোধী শিবির। 48 ঘন্টার মধ্যে তাই সত্যি বলে প্রমাণিত হলো। গত বছর 20 ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে আগামী এপ্রিল এবং মেতে ভোটের আহ্বান জানিয়েছিলেন ওলি। তা নিয়ে ক্ষিপ্ত তার বিরোধী শিবির। ফাটল এতটাই চওড়া হয়েছে যে ওলির বিরুদ্ধে প্রতিবাদে পথে নামে বিরোধী শিবির। আন্দোলনের অন্যতম নেতা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড, তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথাও আগেই ঘোষণা করেছিল দল। দলের একের পর এক পদক্ষেপে এখন চাপে ওলি। তবে তিনি ভুল শুধরে নিলেও তার সঙ্গে সমঝোতার কোনো জায়গা নেই বলে আগেই জানিয়ে দিয়েছেন এনসিপির ওলি বিরোধী শিবিরের আর এক নেতা মাধব কুমার। তিনি আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেউ যেন এটা না ভাবে এনসিপি ওলির সামনে মাথা নুইয়ে দেবে। এটা কখনোই হবে না, কারণ আমরা বিশ্বাস এবং মূল্যবোধের উপরে দাঁড়িয়ে রাজনীতি করি। অর্থনৈতিক দুর্দশার চরমে পাকিস্তান, ঋণ গ্রহণের জন্য বন্ধক দিতে হলো ইসলামাবাদের সবচেয়ে বড় পার্ক। পাকিস্তানের অবস্থা দিনকে দিন শোচনীয় হয়ে পড়ছে। ঋণের জালে ক্রমাগত জড়িয়ে পড়ছেন পাক সরকার ইমরান খান। বিভিন্ন দেশের কাছে হাত পাততে পাততে অবস্থা এমনই হয়েছে যে পাকিস্তানকে ঋণ দিতে আর কোনো দেশই ভরসা পাচ্ছে না। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইমরান খান এক বড় সিদ্ধান্ত নিয়েছেন। পাক সরকার ইমরান খান সিদ্ধান্ত নিয়েছেন ইসলামাবাদের সবথেকে বড় পার্কটিকে বন্ধক দেবেন, যাতে ঋণের সাগরে ডুবে থাকা পাকিস্তান 500 বিলিয়ন অর্থ ঋণ পেতে পারে। অর্থাৎ ইসলামাবাদের F9 পার্কের বদলে 500 বিলিয়ন অর্থ ধার নিয়ে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ফেরাতে চাইছে পাক সরকার। ইসলামাবাদের এই F9 পার্কটির নামকরণ হয়েছে মাদার ই মিল্লাত ফাতেমা জিন্নার নামে। পাক সংবাদপত্র ডন থেকে জানা যায়, আগামী মঙ্গলবার এক ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রীর হাউসে এবং মন্ত্রী পরিষদ বিভাগের কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই ভার্চুয়াল বৈঠকেই 759 একর জমি জুড়ে থাকা পাকিস্তানের এই পার্কটিকে বন্ধক রাখার বিষয়ে আলোচনা করা হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। মহাবিপাকে এখন পাক সরকার। একদিকে দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আর অন্যদিকে কোনো দেশই এখন তাকে ঋণ দিতে চাইছে না। উল্টে পূর্বে দেওয়া ঋণের অর্থ এখনই ফেরত দিতে বলছে অন্যান্য দেশ। আতঙ্কবাদকে মদদ দেওয়ার অভিযোগে এখন বিশ্ব ব্যাংকও আর ঋণের সমুদ্রে ডুবে থাকা পাকিস্তানের পাশে দাঁড়াতে চাইছে না। চট্টগ্রামে সংরক্ষণ করা হবে যতীন্দ্রমোহন সেনগুপ্তের বাড়ি, জাদুঘর নির্মাণের উদ্যোগ নিল হাসিনা সরকার। অবিভক্ত ভারতের কংগ্রেস নেতা যতীন্দ্রমোহন সেনগুপ্তের চট্টগ্রামের বাড়িটি অধিগ্রহণ করল বাংলাদেশ সরকার। ব্রিটিশ বিরোধী স্বাধীনতার লড়াই এবং মুক্তিযুদ্ধের জাদুঘর নির্মাণ হবে এখানে।
কংগ্রেস নেতা এবং যশস্বী আইনজীবী যাত্রামোহন সেনগুপ্ত চট্টগ্রামের রহমতগঞ্জে এই বাড়িটি নির্মাণ করেছিলেন। যতীন্দ্রমোহন তার পুত্র। যতীন্দ্রমোহনের স্ত্রী বিশিষ্ট কংগ্রেস নেত্রী নেলি সেনগুপ্ত। 1972 সাল পর্যন্ত তিনি এই বাড়িতেই আসা যাওয়া করেছেন। তারপরে সেটি শত্রুর সম্পত্তির তালিকায় পড়ে। বেশ কিছু পরিবার জবরদখল করে বাড়িটিতে বসবাস করতে থাকেন। ছোটদের একটি বেসরকারি স্কুলও শুরু হয়েছিল বাড়িটিতে। কয়েক সপ্তাহ আগে এক ব্যবসায়ী বুলডোজার এনে বাড়িটি ভাঙা শুরু করতেই হইচই বেঁধে যায়। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্তের নেতৃত্বে এলাকার মানুষ প্রতিরোধে নামেন। আদালত বাড়ি ভাঙায় স্থগিতাদেশ জারি করায় ওই ব্যবসায়ী দলবল নিয়ে ফিরে যান। ততক্ষণে বাড়ির সামনের অনেকটা অংশ ভেঙে ফেলা হয়েছে। এরপরেই চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাড়িটি অধিগ্রহণ করে সংরক্ষণের দাবি তুলে রাস্তায় নামেন। তাদের কথায়, চট্টগ্রামের ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মারক এই বাড়ি। মুক্তিযোদ্ধারাও আশ্রয় নিয়েছেন এই বাড়িতে। যাত্রামোহন সেনগুপ্ত শুধু কংগ্রেসের নেতাই ছিলেন না, চট্টগ্রাম জেলার আইনজীবী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতাও। বহুবার তার বাড়িটি অধিগ্রহণ ও সংরক্ষণের দাবি তোলা হয়েছে প্রশাসনের কাছে। এবার এক ব্যবসায়ী নিজেকে এই বাড়ির মালিক বলে দাবি করলে সেটি ভেঙে ফেলতে চান। আন্দোলনের পাশে দাঁড়িয়ে যাত্রামোহনের বাড়ির অধিগ্রহণের দাবিকে সমর্থন করেন চট্টগ্রামের বাসিন্দা শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওলফেল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। প্রধানমন্ত্রীর কাছে তারা এই দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। গত শনিবার চট্টগ্রামের অতিরিক্ত জেলাশাসক বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনি আক্তার পুলিশ বাহিনী নিয়ে রহমতগঞ্জে হাজির হয়ে বাড়িটির গায়ে অধিগ্রহণের নোটিশ লাগান। আর একটি নোটিশে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জাদুঘর নির্মাণের জন্য নির্ধারিত স্থান। এরপরে পুলিশ বাড়িটিতে বসবাসকারী জবরদখলকারী পরিবারগুলিকে উচ্ছেদ করে পাহারা বসায়। অতিরিক্ত জেলাশাসক বলেন, বাড়িটি ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক নিদর্শন। প্রশাসন এটির দায়িত্ব নিচ্ছে। 2018 সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের সভায় এই বাড়িটির সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছিল। এখন তা বাস্তবায়ন করা হবে। জাদুঘর নির্মাণের জন্য বাড়িটিকে চিহ্নিত করা হলো। প্রশাসনের এই পদক্ষেপে বিজয় উৎসব পালন করেন আন্দোলনকারীরা। দ্রুত তাদের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বিভিন্ন সংগঠনের নেতারা। করোনা মহামারী নিয়ে অবহেলার অভিযোগ বলসোনারোর বিরুদ্ধে। দাবি উঠছে প্রেসিডেন্টের ইমপিচমেন্টের। ব্রাজিলের বড় বড় শহরগুলি আপাতত প্রেসিডেন্ট জাইরে বলসোনারোর বিরুদ্ধে ক্ষোভে উত্তাল। চরম দক্ষিণপন্থী বলসোনারো লাতিন আমেরিকার ট্রাম্প নামেই পরিচিত। মূলত রিও ডি জেনিরো, সাও পাওলোর মতো ব্রাজিলের বড় বড় শহরে মানুষ পথে নেমেছে প্রেসিডেন্টের বিরুদ্ধে। তাদের দাবি, প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করতে হবে। করোনা মহামারী মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ বলসোনারোর প্রশাসন। করোনা ভাইরাসে ব্রাজিলের মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই 2 লক্ষ ছাড়িয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালের শয্যা সংখ্যা থেকে শুরু করে অক্সিজেনের অভাব চরমে। সবচেয়ে খারাপ অবস্থা উত্তর ব্রাজিলের শহরগুলিতে। এই পরিস্থিতিতে দক্ষিণপন্থী রাজনৈতিক দলেরাও বলসোনারোর বিরুদ্ধে পথে নেমেছে, অথচ একসময় তারাই বলসোনারোকে সমর্থন করেছিল। শুধু তাই নয়, এদের সমর্থকদের একাংশকে বামপন্থী দলগুলোর প্রতিবাদেও অংশ নিতে দেখা যাচ্ছে। ক্রমাগত কমছে প্রেসিডেন্টের জনপ্রিয়তাও। গত ডিসেম্বর মাসেই 6% জনপ্রিয়তা কমেছে বলে দাবি ব্রাজিলের অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকদের। সম্প্রতি ব্রাজিলের সব কয়টি বড় শহরের মিউনিসিপ্যালিটি ভোটে শোচনীয় পরাজয় হয়েছে প্রেসিডেন্ট সমর্থিত প্রার্থীদের। শহরের রাস্তায় গাড়ির হর্ন বাজিয়ে বিক্ষোভকারীরা মিছিল করছে। সংখ্যাটা যেভাবে বাড়ছে তাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলসোনারোর প্রশাসনকে। এক তরুণ বিক্ষোভকারীর কথায়, ভোট দিয়েছিলাম প্রেসিডেন্টের পক্ষে, কারণ ওর পরিকল্পনা আমার ভালো লেগেছিল, কিন্তু করোনা মহামারীকে উনি যেভাবে উপেক্ষা করেছেন মেনে নেওয়া যায় না। প্রসঙ্গত, করোনা মহামারীর শুরুতে খুব একটা গুরুত্ব দেননি বলসোনারো প্রশাসন। পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে চলে যায়। এমনি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সুস্থ হয়েই ভ্যাকসিন নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন। ভ্যাকসিন নিলে মহিলাদের গোপ ওঠে বলেও কটাক্ষ করেছিলেন। করোনা আবহে অর্থনৈতিক দুরবস্থার শিকার বাংলাদেশও। সমীক্ষার রিপোর্ট বলছে 42% মানুষই দারিদ্র সীমার নিচে। করোনার প্রভাব পড়েছে গোটা বিশ্বে। অচল হয়ে গিয়েছিল বিশ্ব অর্থনীতি, যার ফলে চাকরি হারিয়েছেন কোটি কোটি মানুষ। সেই কারণেই বিভিন্ন দেশে বাড়ছে দারিদ্র্যের হার। সেই কোপ পড়েছে হাসিনার বাংলাদেশেও।
দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছেন সার্বিকভাবে 42% মানুষ, এমনই তথ্য উঠে এসেছে সমীক্ষার রিপোর্টে। তাদের তথ্য অনুযায়ী করোনার ফলে বাংলাদেশে এখন গ্রামাঞ্চলে দারিদ্র্য সীমার নিচে প্রায় 45.5% মানুষ, শহরে দারিদ্র্য সীমার নিচে 35.4% মানুষ। দারিদ্র্য দূরীকরণের মডেল দেশ হয়ে উঠেছিল বাংলাদেশ, কিন্তু করোনার কোপে অনেকাংশেই বিঘ্নিত হলো সেই অগ্রগতি, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী 2016 সালে সে দেশে সার্বিক দারিদ্র্যের হার ছিল 24.3%, যা 2018 সালে কমে দাঁড়ায় 21.3%। কিন্তু ক্রমশ নিম্নমুখী এই রেখাচিত্র বদলে যায় করোনা আবহে। সমীক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে প্রবাসী আয় বিপুল বাড়লেও কমে গিয়েছে ব্যক্তি পর্যায়ের আয়। সমীক্ষায় 82.5% পরিবার জানিয়েছে তাদের প্রবাসী আয় কমেছে। 17.66% পরিবার জানিয়েছে আয় একই রয়েছে। সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, করোনার প্রভাবে অধিকাংশ মানুষই সঞ্চয় ভেঙে খেয়েছেন, ঋণ নিয়েছেন কিংবা খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছেন। আবার 7.52% মানুষ বলছেন তারা খাপ খাওয়ানোর পথই খুঁজে পাননি। গ্রেফতার হলেন এশিয়ার ড্রাগ লর্ড চি লপ। বিবিসি বাংলা জানায়, চীনে জন্ম নেওয়া কানাডিয়ান নাগরিক চি লপকে বলা হচ্ছে দ্য কোম্পানির প্রধান। পুরো এশিয়ায় $7,000 কোটি অবৈধ মাদকের বাজার পরিচালনা করে তারা। আমস্টারডামের শিলোপ বিমানবন্দর থেকে বিশ্বের অন্যতম শীর্ষ এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। অস্ট্রেলিয়া এখন এই ব্যক্তিকে প্রত্যর্পণের আবেদন করবে। অস্ট্রেলিয়ার পুলিশ বিভাগের অনুমান অনুযায়ী দ্য কোম্পানি, যেটি শ্যাম গোর সিন্ডিকেট নামেও পরিচিত, পুরো এশিয়ায় মাদক ব্যবসার প্রায় 70% নিয়ন্ত্রণ করে তারা। ব্যবসার পরিসরের কারণে 56 বছর বয়সী চি লপকে কুখ্যাত মেক্সিকান মাদক ব্যবসায়ী এল চাপো গুজমানের সঙ্গেও তুলনা করা হয়। শুক্রবার গ্রেফতার হওয়ার আগে প্রায় 10 বছর চি লপের গতিবিধির উপর নজর রাখছিল অস্ট্রেলিয়ার পুলিশ। 2019 সালে সংবাদ সংস্থা রয়টার্স তার সম্পর্কে একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তাকে এশিয়ার মোস্ট ওয়ান্টেড ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়। সংবাদ সংস্থাটি ওই প্রতিবেদনের জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে জানায়, শুধু মেথ এমফেটামিন বিক্রি করে 2018 সালে সিন্ডিকেটের আয় হয়েছিল $1,700 কোটি। চি লপকে ধরার জন্য পরিচালিত অভিযানে, যেটিকে অপারেশন কুঙ্গুর বলা হচ্ছে, বিভিন্ন দেশের প্রায় 20টি সংস্থা সেখানে কাজ করেছে। 90-এর দশকে যুক্তরাষ্ট্রের মাদক চোরাচালানের অভিযোগে এর আগে 9 বছর কারাগারে ছিলেন এই ড্রাগ লর্ড। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী গত 2 দশকে দেশটির পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ চি লপকে আটক করা। নতুন রেকর্ড গড়ল এলন মাস্কের স্পেস এক্স। মহাকাশে একসঙ্গে পাঠানো হলো 143টি উপগ্রহ। মার্কিন ধনকুবের এলন মাস্কের সংস্থা স্পেস এক্স মহাকাশের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড গড়েছে। স্পেস এক্স মহাকাশে একসাথে সবচেয়ে বেশি 143টি উপগ্রহ প্রেরণের রেকর্ড গড়েছে। এই আশ্চর্যজনক কর্মকাণ্ডটি ফ্যালকন 9 রকেট দ্বারা করা হয়েছে। এই সমস্ত উপগ্রহ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ফ্যালকন 9 রকেটের দ্বারা মহাকাশে পাঠানো হয়। এর মধ্যে বেশিরভাগ স্যাটেলাইট বাণিজ্যিক এবং কিছু সরকারি স্যাটেলাইট রয়েছে। স্পেস এক্সের মালিক এলন মাস্ক 22 জানুয়ারি টুইট করেছিলেন, আগামীকাল প্রচুর গ্রাহকদের জন্য অনেকগুলি উপগ্রহ উৎক্ষেপণ করা হবে। ছোট সংস্থাগুলিকে অল্প খরচে অরবিটে পৌঁছানোয় উৎসাহিত করছে এগুলি। স্পেস এক্স বিশ্বব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য অতীতে 800টিরও বেশি উপগ্রহ লঞ্চ করেছে। এর জন্য $10,000 কোটি বিনিয়োগও করা হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।